আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাস্তার একপাশে দেখলাম রাসেল দোকানে বসে কতগুলো ছেলের সাথে সিগারেট খাচ্ছে। দূর থেকে আমাকে দেখে বলল, এই শোন। রাসেলের কথা শুনে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দিল। হয়তো এখানকার সবাই রাসেলকে ভয় পায়। রাসেল আমার কাছে এসে বলল, কিরে মগা, কেমন আছোস? দিনকাল কেমন যাচ্ছে তোর? আমি বললাম, তুই যেমন রাখলি আমি ঠিক তেমনই আছি। আমার পরিবার ধ্বংস করে দিলি, প্রতিশোধ নিব না আমি। শুধু আমার বাবা মায়ের লাশটা ফিরিয়ে দে আমাকে। রাসেল হাসি দিয়ে বলল, নিতে পারবি তো? আগুনে পোড়ানো কয়লাগুলো তোর বাবা মায়ের লাশ আগুন দিয়ে পুড়িয়ে ফেলছি, যাতে আমাকে কেউ সন্দেহ করতে না পারে। রাসেলের কথা শুনে চোখ বুজে নিজের রাগকে কন্ট্রোল করতে লাগলাম। রাসেল বলল, কিরে, আমার কথা শুনে তোর বুঝি খুব খারাপ লেগেছে? আমি বললাম, আমি এখন বাসায় যাই। আর একটা কথা শুনে রাখ, যার জীবনে কেউ নেই তার মরার পর্যন্ত কোনো ভয় নাই। দেখা হবে, তবে সেটা খুব ভয়ঙ্কর ভাবে। এই মামা, তুমি যাও তো। রাসেল বলল, শালা তোর এত তেজ, চোখের সামনে আমি তোর বাবা মাকে মারলাম, এরপরেও তোর তেজ কমে নাই? আমি রাসেলের আর কোনো কথা না শুনে রিকশায় চুপটি করে বসে আছি। বাসার সামনে এসে নেমে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি আপু আর দুলাভাই টেবিলে বসে খাবার খাচ্ছে। আপু আমাকে দেখে ডেকে বলল, আয় এখানে বসে পড়। আমি টেবিলে বসতেই আপু প্রশ্ন করলো, তা কেমন গেল কলেজ? আমি বললাম, আমি আমার মরা মায়ের কসম খেয়ে বলছি, রাসেলের 14 গোষ্ঠী সহ পুরো পরিবার আমি ধ্বংস করে দিব। সব কয়টাকে খুঁজে খুঁজে মারবো। কোনো একদিন থানার ভিতরে শুধু লাশ পড়ে থাকবে, আর সেটা হবে শুধু পুলিশ কনস্টেবলদের। খারাপ হয়েছি যেহেতু, ভালো করেই হব, যেন মানুষ আমাকে দেখেই ভয়ে পালিয়ে যায়। এমন ভাবে এখন নিজেকে তৈরি করব। আপু খাবার রেখে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, কি বলিস এইসব? মাথায় আছে তো? দেখ ভাই, আমি বললাম, আপু আমি তোরে সম্মান করি, ঠিক আছে, তুই আমার বাবার সকল সম্পত্তি তোর নামে লিখে নে, এতে আমার কোনো আপত্তি নেই। আমি বিনা দ্বিধায় সাইন করে দিব কাগজে, শুধু আমাকে আমার কাজ করতে দিবি, তাহলেই হবে। আপু ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, এভাবে বলতে পারলি তুই? আমি এতটাই স্বার্থপর? যদি সবকিছু নেওয়ার হতো তাহলে সেই দিনই সবকিছু নিয়ে তোর এই বাসা থেকে বের করে দিতাম। তোর দুলাভাইয়ের কি কম টাকা আছে? এখানে পড়ে আছি শুধু তোর জন্য। আমি চলে গেলে তোরে দেখবে কে? আর তুই বলিস, ঠিক আছে তুই থাক, আমি এই বাসা ছেড়ে চলে যাব। দুলাভাই বলল, আহা কি বলছে এইসব? ওর কথাই কি এমন আসে যায়, পিচ্ছি একটা ছেলে। আপু রেগে খাবার ফেলে চলে গেল। আমিও উঠে চলে যাব। তখন দুলাভাই বলল, তোমার বোন একেবারে ভেঙে পড়েছে। আজকে 2 দিন হলো কিছু খাই নাই, শুধু আমি জোরাজুরি করছে বলে আজকে খেতে রাজি হয়েছে। আর তুমি এখনো পিচ্ছি নও, মোটামুটি সব বোঝো। যেটা তোমার কাছে ভালো মনে হবে তাই করো। আমি চুপচাপ আমার রুমে চলে গেলাম। দূর, কেন যে আমি আপুকে এভাবে বলতে গেলাম। মাথা আমার একদম আওলা ঝাউলা হয়ে গেছে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে এক ঘুম দিলাম। ফোনের শব্দের কারণে ঘুম ভাঙলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ইভা বলল, কিরে দরজা খোল, আমরা তোর জন্য অপেক্ষা করছি। আমি বললাম, আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। আমি রুম থেকে বের হয়ে দরজা খুলে দিলাম। ইভা আরো 3-4টা মেয়ে নিয়ে ভিতরে ঢুকলো। ইভা আমাদের বাসা দেখে বলল, ও মা গো, তুই তাহলে এখানে থাকিস? এত সুন্দর বাসা, এর আগে আমি কোথাও দেখি নাই। আমি বললাম, সোফায় বস তোরা, আমি কিছু বানিয়ে আনি। ইভা বলল, আরে আনতে হবে না, বস এখানে তুই। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ইভা আমার হাতে একটা অস্ত্র দিয়ে বলল, এটার দাম এখনো দেওয়া হয় নাই, শুধু তোরে দেখাতে আনলাম, দেখ পছন্দ হয় কিনা। আমি পিস্তলটা হাতে নিয়ে বললাম, না মোটামুটি চলে, আমি টাকা দিয়ে দিব। এখানে এসব কি হচ্ছে? পিছনে তাকিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে। আপুকে দেখে পিস্তলটা কাঁধে তুলে বললাম, যা হবার হচ্ছে, কিছু কি বলবি? আপু আমার হাতে পিস্তল দেখে একটু ভয় পেয়ে গেল। আমাকে আর কোনো প্রশ্ন করার সাহস পায় নাই। আমি ইভাকে আবার বললাম, ও হ্যাঁ, কি যেন বলতে চেয়েছিলি?
ইভা বলল, এরা আজ থেকে আমাদের সাথে কাজ করবে, টাকা পরে তুই যা দিতে পারিস। মোট কথা হলো আমরা একটা টিম তৈরি করব, এ লিডার হবি তুই। আমি বললাম, এক কাজ কর, কালকে ভরা ক্লাসের সামনে পাভেলকে গুলি করে মারবো। আমি তোরে সবকিছু বলে দিব, কিভাবে কি করতে হবে। আর এই প্রথম খুন থেকেই আমাদের যাত্রা শুরু হবে। ইভা বলল, রাসেলের? আমি বললাম, ওর পুরো গোষ্ঠী আমি খুঁজে খুঁজে হত্যা করব। এক কাজ কর, তুই রিয়া ম্যাডামের ঠিকানা আমাকে দিতে পারবি? ইভা বলল, ওকে বস, আমি মেসেজ করে দিয়ে দিব, ওদের নিয়ে আসছি। আমি বললাম, বুঝছি, টাকা লাগবে তো আমি পাঠিয়ে দিব, তবে আমার কথা শুনতে হবে। আমি যদি বলি নিজের মাথায় নিজে গুলি কর, তাই করতে হবে। ইভা বলল, সে মানবে। আরেকটা কথা হলো, আমাদের টিমে কোনো ছেলে থাকবে না, তুই একমাত্র লিডার, আর সব মেয়ে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ইভা চলে যেতে আপু কিছু না বলে চুপচাপ রুমে চলে গেল। আমি বুঝতে পারছি আপু আমার উপর কতটা রেগে আছে। আজকে রিয়া ম্যাডামকে একটু সারপ্রাইজ দিব। ওই যে বলছিল আমি নাকি উনাকে পটিয়ে রুমে যেতে চেয়েছিলাম। যাই হোক, পিস্তলটা হাতিয়ে দেখতে লাগলাম, ফোনটা আবার টুংটুং করে বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, মিমি যে বেঁচে আছে জানেন আপনি? মিমিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জ্যান্ত বলা হয়েছে। পরে আমি বললাম, হ্যালো হ্যালো, শুনছেন আমার কথা? কিন্তু ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসে নাই, ফোনটা কেটে দিল। আমি কল ব্যাক করছি, কিন্তু ফোন বন্ধ বলছে। আসলেই কি মিমি বেঁচে আছে নাকি মারা গেছে? এই তো ইভা রিয়া ম্যাডামের ঠিকানা দিয়ে দিয়েছে, খেলা তো এবার জমবে। রাত হতেই আমি খাবার খেতে রুম থেকে বের হলাম, গিয়ে দেখি টেবিলে কোনো খাবার নেই, হয়তো আপু রান্না করে নাই। আমি আপুকে আর কিছু না বলে পিস্তলটা কোমরে গুজে বাসা থেকে বের হয়ে গেলাম। রিয়া ম্যাডামের বাসার সামনে গিয়ে দেখি বাসাটা নিরিবিলি পরিবেশের মাঝে তৈরি করা হয়েছে। মনে মনে ভাবলাম, সাথে আমার পিস্তল আছে, পালিয়ে ভিতরে যাব কেন? ঠিক তখন ইভা আর একটা মেসেজ দিল, বলল, বস, দারুণ একটা খবর হলো যে আজকে ম্যাডামের পুরো পরিবার নাকি গ্রামের বাড়িতে বেড়াতে গেছে, বাসায় কেউ নেই। মেসেজটা পড়ে আমি মুচকে একটা হাসি দিলাম। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে রিয়া ম্যাডাম টের পেয়ে যাবে। একটা জানালার দরজা খোলা ছিল, ওটা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে আগে মেন দরজায় তালা লাগিয়ে চাবি নিজের কাছে রাখলাম। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম। উপরে উঠে দেখলাম পাশের একটা রুম থেকে গুনগুন আওয়াজ করে কে যেন পড়ছে। এটাই হয়তো রিয়া ম্যাডামের রুম। আমি কোনো কিছু চিন্তা না করে রুমের সামনে গেলাম, গিয়ে দেখি উনি চোখে চশমা দিয়ে পড়ছেন, পরনে ছোট একটা গেঞ্জি আছে। দূর থেকে ওনাকে বেশ সুন্দর লাগছিল। তবে আমি যেই কাজে এখানে আসছি আমার সেই কাজ করতে হবে। আমি ধীরে ধীরে হেঁটে বিছানার উপরে গিয়ে বসলাম। এ কি, উনি তো টেরই পাই নাই। আমি আস্তে করে বললাম, কি খবর ম্যাম, ভালো আছেন তো? রিয়া ম্যাম আমার কণ্ঠ শুনে সাথে সাথে টেবিলের নিচ থেকে পিস্তল নিয়ে আমার দিকে তাক করে বলল, তুই এখানে কি করিস? আর তুই ভিতরে এলি কি করে? আমাকে কি আর 8-10টা মেয়ের মতো মনে করিস তুই? আমি মজা করে বললাম, আরে আরে কি করছেন, আমি তো মরে যাব। রিয়া ম্যাম বলল, তুই আমার ছাত্র বলে কিছু বলছি না, চুপচাপ এখান থেকে চলে যা বলছি। আমি মুচকে একটা হাসি দিলাম, হাসতে হাসতে বলছি, মানুষের জীবনে কি যে হয় এটা মানুষ নিজেও জানে না। কিছুদিন আগে আমার বাবা মা ছিল, কত হাসি খুশি ছিলাম আমি, আর আজকে আমার বাবা মা নেই। আফসোস করি কি জানেন, সেই দিন যদি আমি আপনার কথা না শুনে থেকে যেতাম তাহলে আজকে আমার এতিম হতে হতো না, আমার সুন্দর একটা পরিবার থাকতো। কত আশা করছিলাম মিমিকে বিয়ে করে সংসার করব, কিন্তু সেটা হলো না, সব হলো ভাগ্য। কথাগুলো বলতে বলতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। রিয়া ম্যাম ঠিক আগের মতোই এক জায়গায় পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। আমি এবার কোমর থেকে পিস্তল বের করে দাঁড়িয়ে বললাম, আমি জানি আপনার হাতে পিস্তল আছে ঠিকই, কিন্তু এটা চালাতে পারবেন না, তবে আমি কিন্তু পারবো। এক পা করে রিয়া ম্যাডামের দিকে এগোতে লাগলাম। রিয়া ম্যাডামের সামনে যেতেই উনি পিস্তল ফেলে ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে আমার গলা চেপে ধরে বলল, আমার সাথে নষ্টামি করতে এলি, আজকে তোরে তো আমি রেগে রিয়া ম্যাডামের চুল টেনে ধরে শরীর থেকে উন্না ফেলে দিয়ে বললাম, আমার সাথে পারবি না জেনেও তুই আমার গলা ধরলি, আজকে তোরে শুধু ব্যবহার করব না, তোর উলঙ্গ শরীরের ভিডিও করে পুরো কলেজে ছড়িয়ে দিব, পরে দেখি তুই কিভাবে কলেজে মুখ দেখাস। রিয়া ম্যাডাম কোনোভাবেই আমার কাছে হার মানতে রাজি নয়। আমি জোর করেই ওনার শরীরের কাপড় টেনে ছিঁড়ে ফেলছি। শরীর থেকে অর্ধেক কাপড় ছিঁড়ে অর্ধনগ্ন করে ফেললাম, আর এক টান দিলেই উপরের সব কাপড় খুলে যাবে। রিয়া ম্যাডাম এবার আমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আমার সাথে কি আর পারবে, জায়গা মতো ধরে টান দিব। ঠিক তখন রিয়া ম্যাডামের গলার একটা চেন দেখলাম, সেখানে ছোট করে লেখা আছে মা। লেখাটা দেখে আমি ওনাকে ছেড়ে দিলাম।
রিয়া ম্যাডাম আমার কাছ থেকে ছাড়া পেতেই নিজের শরীর ঢাকতে বিজি হয়ে গেল। আমি মাথা নিচু করে বললাম, আজকে শুধু এই গলার চেনটার কারণে বেঁচে গেলি। মা আমারও ছিল, কিন্তু এখন হারিয়ে আমি হতভাগা। যাওয়ার আগে একটা কথা বলি, আমার বন্ধুদের সাথে চুক্তি ছিল শুধু আপনার সাথে প্রেমের নাটক করা, কিন্তু আমি রাজি হই নাই বলে ওরা আমার নামে মিথ্যা বলছে। আমি আজকে বাসা থেকে প্রতিজ্ঞা করে আসছিলাম আপনার অহংকার আজকে কমিয়ে দিব, কিন্তু আটকে গেলাম। রিয়া ম্যাডাম কাপড় পরে আমার চুল টেনে ধরে বলল, কুত্তার বাচ্চা, আজ পর্যন্ত কেউ আমার হাত ছুঁয়ে পর্যন্ত দেখে নাই, আর তুই আমার কাপড় ছিঁড়ে আমার সাথে নষ্টামি করবি? রিয়া ম্যাডাম কিছুক্ষণ আমার চুল টেনে হাঁপিয়ে গেল, এবার একটু দূরে গিয়ে বলল, তোরে যদি আর কোনোদিন আমার চোখের সামনে দেখি তাহলে আমি তোরে গুলি করে মারবো, এই বলে দিলাম, চলে যাই এখান থেকে। রিয়া ম্যাডাম এবার চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। আমি জানি আমি অপরাধ করছি, এরপরও আমার ভিতরে একটুও মায়া কাজ করছে না। পিস্তলটা কোমরে গুজে বললাম, ম্যাম কিছু খেতে পারবো কি? বাসা থেকে কিছু খেয়ে আসি নাই, আপু রাগ করে কিছু রান্না করে নাই। রিয়া ম্যাডাম এবার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। উনি চোখের পানি মুছে দাঁতে দাঁত চেপে বলল, চলে যা এখান থেকে বলছি, নইলে আমি তোরে কাঁচা চিবিয়ে খাবো। আমি বললাম, সে খান, সমস্যা নেই ম্যাডাম, প্লিজ কিছু খেতে দেন, খুব খিদে পেয়েছে। রিয়া ম্যাডাম বলল, আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে এসে এখন নির্লজ্জের মতো এইসব বলছিস, লজ্জা করছে না? আমি বললাম, লজ্জা থাকলে কি আর এইসব বলতাম, আর আপনি তো আমাদের প্রিন্সিপাল ম্যাম। রিয়া ম্যাডাম চোখ বন্ধ করে বলল, ঠিক আছে নিচে চল। আমি ওনার সাথে নিচে গিয়ে টেবিলে বসলাম। আমি নিজেই টেবিল থেকে খাবার নিয়ে খেতে লাগলাম। রিয়া ম্যাডাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। আমি কোমর থেকে পিস্তলটা বের করে রিয়া ম্যাডামের সামনে রেখে বললাম, যদি পারেন টিগার চাপ দিয়ে দিবেন, পুরোই লোড করা আছে, তবে এইবার কপাল বরাবর দিয়েন, যাতে একেবারেই মারা যেতে পারি। জানেন তো এখন আমার মরে যাওয়ার কোনো ভয় হয় না, যার জীবনে বাবা মা বলতে কেউ নেই তার আবার মৃত্যুর কিসের ভয়? যত আগে মারা যেতে পারতাম ততই ভালো। রিয়া ম্যাডাম বলল, আমি যদি একটা কল করি তাহলে তুই এখান থেকে যেতে পারবি না, জানিস তো আমি শুধু এইটুকু চিন্তা করছি, তোর মতো পিচ্চি একটা ছেলে। আমি বললাম, ওই কথাই আছে না, পিচ্চি মরিচের ঝাল বেশি। খেলা তো কেবলমাত্র শুরু হয়েছে, কালকে কলেজে পুরোই ফিল্ম দেখবেন। আমাকে যারা এখনো ভালো করে চিনতে পারে নাই তারা খুব ভালো করেই চিনবে। রিয়া ম্যাডাম চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে আছে। খাবার শেষ হতেই রিয়া ম্যাডামের হাতে চাবি দিয়ে পিস্তলটা হাতে নিয়ে বললাম, গেলাম আমি, দেখা হবে আবার। জানালার কাছে গিয়ে বললাম, ম্যাডাম আপনার বুকের উপর তিলটা কিন্তু খুব সুন্দর, আমাকে অনেক আকর্ষণ করছিল, মন চাইছিল। রিয়া ম্যাডাম আমার দিকে তেড়ে আসছিল। আমি জানালা দিয়ে দৌড়ে বের হয়ে চলে গেলাম। হেঁটে হেঁটে বাসার সামনে চলে গেলাম। দরজা দিয়ে ভিতরে ঢুকলে আমার খবর আছে এখন, এজন্য জানালা দিয়ে আমার রুমে চলে গেলাম। বিছানার উপর পড়ে দিলাম এক ঘুম। সকালে ফোনের আওয়াজে আমার ঘুম ভাঙলো। এখনো ভালো করে দিনের আলো পড়ে নাই, এর মাঝেই ঘুমটা ভেঙে দিল। ধুর, আমি ফোনটা রিসিভ করে ধমক দিয়ে বললাম, এত সকাল সকাল আমাকে ফোন দিয়ে ঘুমটা ভেঙে দিলে? কল দেওয়ার আর সময় পাও নাই তুমি? ওপাশ থেকে আওয়াজ আসলো, সরি। আমি ভাবছিলাম যে জেগে আছেন। বস, আমি তো আবার আপনার মতো এত ধনী না যে ঘুমাবো, সরি বিরক্ত করার জন্য। আমি বললাম, আরে ইভা তুই একটু পরে কল দিতি। আচ্ছা বল কি হয়েছে? ইভা বলল, তুই করে বলবো নাকি আপনি? আমি বললাম, সকাল সকাল এইসব বলতে কল দিলি? তুই করে বলিস, আর বেশি সম্মান দিতে চাইলে বস। ইভা বলল, ওকে, আমি সব কিছু রেডি করে ফেলেছি, এখন শুধু কলেজে যাওয়ার পালা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ। কল কেটে দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। রাতে আপু কিছু খাই নাই, তাই ভাবলাম যাই দেখি আমি নিজে যদি কিছু তৈরি করতে পারি। রান্নাঘরে গিয়ে ইভাকে আবার কল দিলাম। ইভা ফোন রিসিভ করে বলল, বল। আমি বললাম, রুটি কিভাবে বেলতে হয় শিখাতো আমাকে একটু, আজকে আমি আপুর জন্য খাবার তৈরি করব। ইভা বলল, আচ্ছা ভিডিও কল দিয়ে আমি দেখাচ্ছি। ইভাকে ভিডিও কল দিতেই ও আমাকে বুঝিয়ে দিতে লাগলো কিভাবে কি করতে হবে। মোটামুটি ভালোই নাস্তা তৈরি করলাম, তবে হাতটা একটু পুড়ে গেল এই আর কি, কিন্তু মনের ভিতরে একটা আনন্দ কাজ করছে। আমি টেবিলে নাস্তা সাজিয়ে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। এই তো দুলাভাই রুম থেকে বের হয়েছে। দুলাভাই আমাকে দেখে বলল, কি শালা বাবু, আজকে এত খুশি খুশি লাগছে যে? আমি বললাম, খুশি লাগবে না কেন বলেন দুলাভাই, আমি আজকে আপনার জন্য আর আপুর জন্য নিজ হাতে নাস্তা তৈরি করছি। দুলাভাই আমার কথা শুনে সাথে সাথে মুখটা কালো করে দিল। আমি বললাম, কি হলো দুলাভাই, যেখানে খুশি হবার কথা সেখানে মুখ কালো করে দিলেন? দুলাভাই বলল, কথাটা আমি বলতে চাই না, তাও বলতে হচ্ছে। রাতেই তোমার আপু চলে গেছেন, আমাকে বলল সকালে যাওয়ার জন্য। তোমার আপুর রাগ জানো তো? আমি সোফায় বসে পড়লাম, কখন যে চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো বলতে পারি না। নিচে তাকিয়ে বললাম, আমি না হয় কিছু বলে ফেলেছি, ও কি আমাকে শাসন করতে পারতো না? থাক দুলাভাই, কাউকে দরকার নেই
নেই আমার, একাই ভালো আছি। আর একটা কথা, এই বাসাটা আপুর নামে লিখে গেছে বাবা। আপুকে বলবেন ওর বাসায় ও থাকতে পারে, আমি বরং চলে যাব। চোখের পানি মুছে চুপচাপ উপরে উঠে গেলাম। কলেজের সময় হতেই রেডি হয়ে নিলাম। টেবিলে যেভাবে খাবার সাজানো ছিল ঠিক সেভাবেই আছে। আমিও কিছু না খেয়ে বের হয়ে গেলাম। আজকে মনটা আমার খুব খারাপ। একটা রিক্সা নিয়ে কলেজের সামনে চলে গেলাম। গিয়ে দেখি সেই নিত্যদিনের মতোই আমার পুরাতন বন্ধুরা মিলে নতুন ছেলে মেয়েদের র্যাগিং করছে। আমি গেটের কাছে যেতেই কেউ আমাকে কিছু বলল না। আমি দাঁড়িয়ে ওদের উদ্দেশ্যে বললাম, আজকের পর থেকে যদি কাউকে এভাবে অপমান করানো হয়, তাকে পুরো ক্লাসের সামনে ন্যাংটা করে পিটাবো। আমার কথা শুনে পাবেল রেগে আমাকে ঠেলতে ঠেলতে মাঠের মাঝে নিয়ে গিয়ে চিৎকার করে বলল, তা তুই আমার কি করবি? আমাকে ল্যাংটা করে পিটাবি নাকি? এখন যে তোর উপর এটা প্রয়োগ করব। রিয়া ম্যাডামের গাড়ি মাঠের মাঝে চলে এলো। উনি গাড়ি থেকে নেমে আমাদের দেখেও না দেখার ভান করলেন। আমি হাসতে হাসতে বললাম, এতদিন পর আমার নতুন রূপ দেখতে পারবি, সহ্য করতে পারবি তো? পাভেল বলল, কিরে শালা, তুই কি পাগল হলি নাকি? তোর মাথাটা গেছে? আমি আরো জোরে জোরে হাসতে লাগলাম। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। 2 আঙ্গুল পাভেলের মাথায় ধরে বললাম, কি গুলি করব তো? তৈরি আসোস? পাভেল হাসতে হাসতে বলল, আমাকে কি তোর বোকা মনে হয় রে? তোর মতো হাবলা খাবলা একটা ছেলে। আমি শুধু হাত দিয়ে একটু ইশারা করলাম, আর সাথে সাথে শূন্য থেকে একটা গুলি এসে পাভেলের মাথার সামনে থেকে ছিদ্র করে পিছন দিয়ে বের হয়ে গেল। আর সাথে সাথে পাভেল মাটিতে পড়ে গেল। আমি পাভেলের পেটে জোরে একটা লাথি দিয়ে বললাম, আমাকে মারবি না? এখন হলো তো? কত করে বললাম মেরে ফেল আমাকে, তাও মারলি না। সব কয়টাকে আরো শাস্তি দিয়ে মারবো, মজা হবে না খুব? পুরো ক্লাসের ছাত্র ভয়ে কি করবে না করবে ভাবতে পারছে না। সবাই এই জায়গায় চুপটি করে দাঁড়িয়ে আছে। হঠাৎ হুই হুই হুইসেলে দিয়ে পুলিশের গাড়ি ভিতরে ঢুকলো। যাক শালা, এদের আবার কে ডাকলো? হয়তো রিয়া ম্যাডাম। গাড়ি থেকে পুলিশ ইন্সপেক্টর কামাল সাহেব নেমে আমাকে বলল, তুই পুরো ক্লাসের সামনে একটা ছেলেকে গুলি করে মারলি, এর শাস্তি কি হতে পারে? আমি হাসতে হাসতে বললাম, কি আমি মেরেছি? আর আমার হাতে তো পিস্তল নাই, এটা সবাই জানে। বিনা পিস্তলে আমি একজনকে কিভাবে মারতে পারি? কামাল সাহেব বলল, আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করবি না। আমি বললাম, নইলে কি করবেন? জেলের ভিতরে ঢুকিয়ে উলঙ্গ করে মারবেন? স্যার, আপনার মেয়ের নাম জানো কি? মনে পড়ছে না। কামাল সাহেব বলল, আমার সাথে লাগার ফল তো জানিস, পুরো পরিবার ধ্বংস করে দিলাম তোর। আমি বললাম, আগামী 1 মাসের ভিতরে আমি তোর পুরো গোষ্ঠী খুঁজে খুঁজে মারবো, পারলে আমাকে আটকে দেখা। আর হ্যাঁ, ওকে আমি মেরেছি। যদি প্রমাণ দেখাতে পারিস মেনে নিব। আর প্রমাণ কিভাবে দেখাবি? আমার সাথে তো পিস্তল নেই। কামাল সাহেব রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে বলল, সরি ম্যাডাম, প্রমাণ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আমি বললাম, আমি যদি বলি রিয়া ম্যাডাম পাভেলকে গুলি করেছে? আমার মুখ থেকে এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিয়া ম্যাডাম তো দিশেহারা হয়ে গেছে। আমি আবার বললাম, কি আমার কথা বিশ্বাস হয় না? উনার ব্যাগে গিয়ে দেখেন গুলি আছে। আমার কথা শুনে একজন পুলিশ কনস্টেবল গিয়ে রিয়া ম্যাডামের হাত থেকে ব্যাগটা নিয়ে চেক করতে লাগলো। ব্যাগ থেকে পিস্তল বের করতেই রিয়া ম্যাডাম চিৎকার দিয়ে বলছে, বিশ্বাস করেন স্যার, আমার ব্যাগে কিভাবে যে পিস্তল এসেছে আমি নিজেও জানি না। রিয়া ম্যাডামের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখে আমি বললাম, আরে ম্যাডাম, এতটা চিন্তিত হবেন না, এটা তো খেলনার বন্দুক। এটা দেখেই কান্না করে দিলেন। আমার কথা শুনে পুরো কলেজে হাসির রোল পড়ে গেল। কামাল সাহেব বলল, আমরা তাহলে লাশ নিয়ে গেলাম, যদি কোনো প্রমাণ পাই আপনাকে সবার আগে বলবো ম্যাডাম। আমি বললাম, তোর ছেলেকেও ঠিক একইভাবে গুলি করে মারবো। যার পরিবার হারানোর ভয় নেই, তার আবার জীবনের কিসের ভয়? কামাল সাহেব এবার আমার কথা শুনে ভয় পেয়ে গেলেন, কিন্তু উনি কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসে চলে গেল। ইভা আমার সামনে এসে আমার হাতে পিস্তল দিয়ে বলল, এটা দিয়ে পাশের বিল্ডিং থেকে গুলি করেছি। কি ভালো হয়েছে না? আমি বললাম, খুব ভালো হয়েছে, এটা এখন ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখ। আমার কথা মতো ইভা তাই করলো। আমি রিয়া ম্যাডামের সামনে গিয়ে বললাম, পুরো কলেজের সামনে আপনাকে অপমানিত করব না, তবে আমি কে এটা একটু আজকে দেখিয়ে দিলাম। আপনাকে খাড়ার উপরে তুলে নিয়ে গেলেও আমাকে কেউ কিছু বলতে পারবে না। নিচ থেকে রিয়া ম্যাডামের ব্যাগটা হাতে নিয়ে বললাম, নেন, এখন অফিসে যান। রিয়া ম্যাডাম খুব ভদ্র ভাষায় বলল, আসো আমার সাথে। ইভা এসে আবার বলল, রাসেলকে তুলে নিয়ে যাব কি আজকে? আমি বললাম, না, ওটা পরে, তুই এখন ক্লাসে যা, আমি আসছি। আমি রিয়া ম্যাডামের পিছনে পিছনে ওনার অফিস রুমে চলে গেলাম। ভিতরে গিয়ে রিয়া ম্যাডাম চেয়ারে বসে বলল, বসো এখানে। আমি নিচে বসতেই রিয়া ম্যাডাম বলল, কিছু খাবে? আমি বললাম, আপনার মতো ফালতু একটা মেয়ের কাছ থেকে আমি কিছুই খাবো না। রিয়া ম্যাডাম বলল, আমি তোমার প্রিন্সিপাল, কাকে কি বলছো মাথায় আছে তো?
আমি বললাম, নইলে আমাকে মেরে ফেলবেন বুঝি? আহা, আমি ভয় পাইছি ম্যাডাম, আমাকে মারবেন না, আমি বাঁচতে চাই। এইসব বলবো তাই তো ম্যাডাম? রিয়া ম্যাডাম টিস্যু পেপার হাতে নিয়ে কপালের ঘাম মুছে বলল, দেখো, আমায় ভুলে যাও, আর যা হয়েছে সব কিছু ভুলে যাও। যদি বলো আমাকে মাপ চাইতে, তাও চাইবো। আমি আমার ভুলগুলো বুঝতে পারছি। দেখো, আমি তোমার একজন ভালো বন্ধু হয়ে এই কথাগুলো বলছি। বর্তমানে তুমি যে রাস্তায় চলাচল করছো, এটা খুব খারাপ। আমার উপর রাগ আছে, মিটিয়ে নাও। তুমি এখনো পিচ্ছি, এভাবে নিজের লাইফটা ধ্বংস করো না। আমি বললাম, ও তাই নাকি ম্যাডাম? খুব তো নেতিবাচক কথা বলছেন। যখন আমাকে মারতে নিয়েছিলেন, তখন এই নেতিবাচক কথাগুলো কোথায় ছিল? রিয়া ম্যাডাম বলল, যা হয়েছে ভুলে যাও, পড়াশোনায় মনোযোগ দাও। আমি বললাম, আপনার কথা শেষ হলে আমি এখন যেতে পারি? আপনাকেও কিন্তু দেখার আছে ম্যাডাম। রিয়া ম্যাডাম তোত্তাতে বলল, মানে? রিয়া ম্যাডাম বলল, এইসব গুন্ডামি করা ছেড়ে দিয়ে পড়াশোনায় মনোযোগী হও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোমার সাথে বাজে ব্যবহার করব না। আমি বললাম, ধরেন কোনো এক গুন্ডা ছেলে আপনার স্বামী হয়ে গেল। রিয়া ম্যাডাম বলল, আমি এমন ছেলেকে বিয়ে করলে তো ভুলবশত হয়ে গেলে তাকে আমি গুলি করে মারবো। আমি বললাম, 1 লাখ টাকা দিব, থাকবেন এক রাত আমার সাথে? আপনার তো এইসব করেই অভ্যাস। রিয়া বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, জুতা খুলে মুখে মারবো। তুমি আমার ছাত্র বলে এভাবে বুঝাইতেছি, নইলে? আমি বললাম, নইলে কাপড় খুলে বুঝাইতেন, তাই তো? বলছি, শুধু কি শিক্ষকতা করেন, নাকি রাতের আধারে কাপড় খুলে নিষিদ্ধ পল্লীতে শুয়ে থাকেন? রিয়া ম্যাডাম দাঁড়িয়ে যেই আমাকে থাপ্পড় দিতে যাবে, তখন আমি ওনার হাত ধরে বললাম, আরে আরে, কি করছেন? এত লম্বা হাত ভালো না, হাত ভেঙে ছোট করে দিব, তখন হাজার কান্না করলেও ফিরে আসবে না। রিয়া ম্যাডাম এবার বসে চুপচাপ কান্না করতে লাগলো। আমি আজকে দেখতে পারছি উনারা তো ক্ষমতা থাকার পরেও আমার কাছে কতটা অসহায়। তবে উনি আমার ম্যাডাম, উনাকে এভাবে কথা বলা উচিত হয় নাই আমার। আমি দরজার কাছে গিয়ে বললাম, আমি আগেই বলছিলাম আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কিন্তু আপনি আমার বন্ধুদের এইসব মিথ্যা বানানো কথা শুনে বিশ্বাস করে নিলেন। আমার পিছনে লাগতে আসবেন না, নইলে কিন্তু একেবারে। রিয়া ম্যাডাম চোখের পানি মুছে বলল, দাঁড়াও একটু। আমি ওনার কথা শুনে দাঁড়িয়ে গেলাম। রিয়া ম্যাডাম এসে ভালো করে দরজা লাগিয়ে চোখ থেকে চশমা খুলে মুখের উপর থেকে হিজাব সরিয়ে নিল। শাড়িটা টান দিয়ে খুলতে খুলতে বলল, আমার শরীরের প্রতি তোমার এত লোভ, এজন্য এত কিছু করছো। আজকে জোর করতে হবে না, যা করার করতে পারো। আমি সাথে সাথে রিয়া ম্যাডামের গলা চেপে ধরে বললাম, আমাকে কি তোর মতো নষ্ট মনে হয় রে? ফুটপাতের ছেলেদের মতো তুই কাপড় খুলে দিবি আর আমি ঝাঁপিয়ে পড়বো? এতটা নষ্ট নাই আমি। এবার রিয়া ম্যাডামকে ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে বললাম, আমি কখনো আপনার সাথে কিছু করব না, শুধু আমার কাজে বাধা দিবেন না, এতেই আমি খুশি। আপনি আপনার মতোই থাকেন, আমি আমার মতো। ভালো থাকবেন ম্যাডাম, আর কাপড় পরে নেন, খারাপ হতে পারি, তবে নষ্ট হয় নাই। আমি দরজা খুলে সরাসরি বের হয়ে গেলাম। ক্লাসে যেতেই সবাই যেন আমাকে দেখে ভয় পেতে লাগলো। আমি ইভার পাশে গিয়ে বসতেই ইভা বলল, তা ম্যাডাম কি বললো? আমি বললাম, কিছু না, তবে তোরে ধন্যবাদ আমার কথা মতো। ইভা বলল, টাকার বিনিময়ে আমরা সবকিছু করতে পারি, বুঝলা? কিছুক্ষণ ক্লাসে বসে থাকার পর ঘন্টা পড়ে গেল। আজকে আর ম্যাডাম ক্লাস নিবেন না বুঝছি। ক্লাস থেকে বারান্দায় যেতেই দেখি রাসেল প্রিন্সিপাল ম্যামের সাথে উচ্চস্বরে কথা বলছে। আমি একটু সামনে গিয়ে বোঝার চেষ্টা করছি কি হয়েছে আর ও বা এখানে কেন। আমি যেতেই রাসেল প্রিন্সিপাল ম্যামকে বলছে, পাভেল আমার একজন ভালো বন্ধু ছিল, ওকে কে মেরেছে কেউ বলতে পারছে না, আমি কিন্তু এই কলেজে আগুন লাগিয়ে দিব। রিয়া ম্যাডাম বলল, হঠাৎ করে শূন্য থেকে গুলি এসে পড়েছে। রাসেল ঠাস করে রিয়া ম্যাডামের গালে একটা চড় দিল। আমি সাথে সাথে ওর বুকে লাথি মেরে দূরে ফেলে দিলাম। আমি বললাম, তোর কত বড় সাহস, আমার সামনে আমাদের ম্যাডামের গায়ে হাত দিস, আর তোমরা সবাই দাঁড়িয়ে দেখছো আমাদের কলেজে এসে। আমাকে আর কিছু বলতে হলো না, সবাই মিলে রাসেলকে মারা শুরু করলো। রিয়া ম্যাডাম কোনো মতে সবাইকে থামিয়ে ক্লাসে যেতে বলল। রাসেল কোনো মতে উঠে দাঁড়িয়ে বলল, একটু ভুলের কারণে সবকিছু কেড়ে নিয়েছি, এখন তো। আমি বললাম, যা করার কর গিয়ে, যদি বাঁচতে চাস তো এই দেশ ছেড়ে পালিয়ে চলে যা। রাসেল আর কিছু না বলে এক পা টানতে টানতে গেটের বাইরে চলে গেল। আমি ফিরে রিয়া ম্যাডামকে, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।